আমরা যদি 2010 সাল থেকে শুরু করি, গত 15 বছরের মধ্যে বাফুফে এই মুহূর্তে সবচেয়ে বড় সুযোগের সামনে দাঁড়িয়ে আছে। আর আমি মনে করি এই সুযোগগুলো যদি বাংলাদেশ ফুটবল কাজে লাগাতে পারে, তাহলে তারা এক বছরে আগামী 10 বছরের পথ এগিয়ে যাবে। এই কথাটা আমি বলতেছি মূলত গত 15 বছরের ডেটার উপর বেস করে, অর্থাৎ গত 15 বছরে বাংলাদেশ ফুটবল যে পরিমাণ ইমপ্রুভ করছে ওইটার উপর বেস করে বলতেছি যে আগামী 10 বছরে যে পরিমাণ ইমপ্রুভ করবে সেটা বাংলাদেশ ফুটবল চাইলে এক বছরে করতে পারে। আর বাংলাদেশ ফুটবল কি কি অপরচুনিটির সামনে দাঁড়ায় আছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করা যায়। প্রথমত বলতে চাই যে হামজা চৌধুরী যে বাংলাদেশ টিমে খেলতেছে, এটা বাংলাদেশ টিমের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এমন না যে হামজার কারণে বাংলাদেশ এখন থেকে যে কোনো টিমের সাথে ম্যাচ জিতবে, এটা আমি বলতেছি না, কিন্তু হামজা যে বাংলাদেশ টিমে খেলার জন্য রাজি হয়েছে এটা কিন্তু বাংলাদেশ টিমকে এখান থেকে এখানে নিয়ে আসছে। কোন কোন দিক থেকে সেটাই বলতেছি। প্রথমত আমাদের বাংলাদেশে যে বড় বড় প্লেয়ার আছে, বিভিন্ন বড় বড় লিগে খেলে থাকে, তাদেরকে পার্সু করার জন্য বাংলাদেশ এখন এটা দেখাইতে পারবে যে আমাদের টিমে হামজা আছে, হামজা পারলে তুমি কেন পারবা না। তো এটা অনেক বড় একটা পয়েন্ট বাংলাদেশের জন্য। সেকেন্ডলি, ব্র্যান্ডিং। বাংলাদেশ টিমকে এতদিন ওয়ার্ল্ডের মধ্যে অনেকেই চিন্তা না, কিন্তু এখন হামজা থাকার কারণে অনেকে বাংলাদেশ টিমকে নতুন করে চিনতে শুরু করবে যে আচ্ছা ওদের টিম একটা বড় প্লেয়ার আছে। আর অনেকে হয়তো বাংলাদেশ টিমকে চিনতো, কিন্তু তারা ওভাবে গুনায় ধরতো না। মানে আরে ছোট দল, 185 নম্বর টিম, কি বা করে ফেলবে, যেরকম ইন্ডিয়া আমাদের সাথে ম্যাচের আগে করছিল, কিন্তু ম্যাচের পরে এখন সেটা চেঞ্জ হইতে বাধ্য। কেন? হামজার পারফরমেন্স। তো এক কথায় হামজা বাংলাদেশ টিম আসার কারণে বাংলাদেশ টিমের ওয়েট অনেক বেড়ে গেছে। তো বিশেষ করে আমরা ইন্ডিয়ার ম্যাচের আগে দেখছি হামজাকে নিয়ে পুরো মিডিয়াগুলো, স্পোর্টস যে মিডিয়া আছে সেটা ক্রেজি সিচুয়েশন ছিল। এটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে হামজা বাংলাদেশ টিমে খেলার কারণে বাংলাদেশ টিম জিতুক আর হারুক, বাট হামজা যে খেলতেছে এটাই ইটসেলফ একটা বিগ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ টিম। 2 নাম্বার যে অপরচুনিটি সেটা হচ্ছে সামিত সুম খুব সম্ভবত বাংলাদেশের জন্য রাজি হবে। এটা আমার একটা পার্সোনাল বিলিফ, যদিও ওরা বলা হচ্ছে যে 2 সপ্তাহ সময় চেয়েছে বা এরকম, বাট ওনার যে কথা বলার ধরন, ওনার যে কোয়েশ্চেন প্যাটার্ন, পাসপোর্ট হতে কত সময় লাগবে বা কি কি ফেসিলিটিস আমাকে দেওয়া হবে বা ম্যাচগুলা কখন হতে পারে, এই যে জিনিসগুলা জানতে চাওয়া, এটা থেকে বোঝা যায় যে তার কিন্তু খেলার ইন্টারেস্টটা অনেক বেশি। আর সেকেন্ডলি হচ্ছে তার বয়স এখন 27। তো আমার মতে ও নিজেও বুঝতে পারবে যে হ্যাঁ 27 হওয়ার পরে কানাডা টিম আমি আর কয় বছরই বা খেলতে পারবো। তো ওই ক্ষেত্রে বাংলাদেশ ক্যান বি এ গুড চয়েস ফর হিম। সেজন্য কিন্তু সে 6 মাস বা 2 বছর সময় চায় নাই, সে কিন্তু শুধু 2 সপ্তাহ সময় চেয়েছে। তো আমার কাছে মনে হয় এটা শুধুমাত্র তারা পুনরায় বিবেচনা করতেছে যে হ্যাঁ আমি তো খেলতে চাচ্ছি, আশেপাশের মানুষজন কি বলতেছে সেটা একটু দেখি। আর এই ক্ষেত্রে হামজা চৌধুরী বিগ রোল প্লে করবে। আরো একটা বিগ রোল প্লে করবে ফ্যানরা, যারা হামজাকে সাদরে গ্রহণ করেছে তারা। আর প্রতিটা ফুটবলারেরই কিন্তু ন্যাশনাল টিমে খেলার একটা ইন্টারেস্ট থাকে। আর সামিত সোমের ক্ষেত্রে আমার যেটা মনে হয় সে খুব ভালো বাংলা বলতে পারে, ইভেন বেটার দেন হামজা। হামজা তো সিলেটি বলে, সামিত সোম কিন্তু বাংলাও বলে। তো ওই ক্ষেত্রে যেটা বুঝতে পারতেছি যে হ্যাঁ পরিবারের সাথে বাংলাদেশের সাথে একটা ভালো রিলেশন কিন্তু তার আছে, সে বাংলাদেশের জন্য ফিল করে। তো আই হোপ সে বাংলাদেশ টিমে খেলবে। জাস্ট 2 সপ্তাহ সময় নিয়েছে যাতে সবার সাথে এই জিনিসটা ডিসকাস করা যায়। আর হয়তো তার মধ্যে কোনো কনফিউশন ছিল যে জিনিসটা সে ক্লিয়ার করতে চাচ্ছে। বাট আমার মনে হয় এটা কানাডা টিমে খেলার ব্যাপারে বা বাংলাদেশ টিমকে রিজেক্ট করার ব্যাপারে হবে না। আমি ভেরি মাচ পজিটিভ যে সে হচ্ছে এটা অ্যাকসেপ্ট করবে। আর এই ক্ষেত্রে আমি বললাম যে ফ্যানদের যেভাবে হামজাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার যে উদাহরণ সৃষ্টি করেছে, এটা তাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করবে। এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, একজন ফুটবলারের উদ্দেশ্য কি? ফ্যানদেরকে আনন্দ দেওয়া। তারা কিন্তু এটা চিন্তা করে না বাংলাদেশি ফ্যান না অমুক দেশের ফ্যান, তারা চিন্তা করে যে আমার খেলা দেখে ফ্যানরা আনন্দিত হচ্ছে। এটাই কিন্তু তাদের ফুটবল খেলার পিছনের মূল লক্ষ্য। সামিত সোম যদি কানাডা টিমে খেলেও ফেলে, আমার কথা হচ্ছে কয়জন কানাডিয়ান লোক সামিত সোমকে মনে রাখবে? আই ডোন্ট থিঙ্ক সো, খুব বেশি। এটা যেরকম ধরেন আপনি বাংলাদেশ টিমে ধরেন না, বাংলাদেশ ক্রিকেট বলতে তামিম সাকিবকে যেভাবে বুঝায়, নাইম শেখকে কয়জনে গুনায় ধরে, তাই না? নাইম শেখ অনেক বড় প্লেয়ার, ছোট করতেছি না, কিন্তু কথা হচ্ছে এদের সামনে তো কিছুই না। তো তেমনি ভাবে কানাডা টিমে যারা ক্যাপ্টেন, কানাডা টিমে যারা অনেক দিন ধরে সাপোর্ট দিচ্ছে, আলফোনসো ডেভিস আছে, এরকম যারা আছে, ওদের সামনে কিন্তু সামিত সোমকে খুব বেশি ওরা কাউন্ট করবে না। তো ওই ক্ষেত্রে আপনি যদি একজন ফুটবলার মাইন্ড থেকে চিন্তা করেন যে হ্যাঁ আমার কাজ হচ্ছে জনগণকে হ্যাপি করা, ফ্যানদেরকে হ্যাপি করা, একটা লেগেসি আমার বিল্ড আপ করা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ওদের জন্য, যে ওদের একটা লেগেসি থাকবে, নাম থাকবে। তো এটার জন্য কিন্তু বর্তমানে বাংলাদেশ টিম পারফেক্ট। 2টা কারণে, একটা হচ্ছে টিমে হামজা আছে, তো টিমের চান্স আছে যে ভালো করবে, উপরের দিকে যাবে। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশ টিমে যেহেতু অত বড় সুপারস্টার নাই, তো হি ক্যান বি দ্য বিগ সুপারস্টার ফর বাংলাদেশ। বাট বাংলাদেশ টিমের আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাপোর্টার, হিউজ সাপোর্টার। আপনি রিসেন্টলি একটা জিনিস দেখতেছেন যে ট্রান্সফার মার্কেটে ফ্যানদের একটা হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, যে রিয়েকশনের মাধ্যমে একটা টিম জয় হচ্ছে। ওখানে বাংলাদেশ টিম অনেক ভালো করতেছে। কেন? কারণ বাংলাদেশের অ্যাক্টিভ ফ্যান ফলোয়ার অনেক বেশি। কোনো ফুটবলার যদি এটা একটু ক্যালকুলেশন লাগায়, তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ কানাডায় খেলাচ্ছে বাংলাদেশে খেলা ওয়ে বেটার। ইভেন আপনি দেখেন বাংলাদেশ টিমে যারা ক্রিকেট খেলেছিল অনেক আগে, এখনো কিন্তু মানুষ তাদেরকে মনে রেখেছে। তো এটাই প্রমাণ করে যদি আপনি এই মুহূর্তে বাংলাদেশ টিমে আসতে পারেন, বাংলাদেশের মানুষ আপনি যে 10 বছর খেলবেন এটা তো আপনাকে কোনোভাবেই ভুলবে না, আপনি সবসময় আলোচনায় থাকবেন। এন্ড দেন এরপরেও 10-20 বছর পরে কেউ আপনি রিলেভেন্ট থাকবেন। আপনি আশরাফুলকে দেখেন, আশরাফুল ভুল করেছে, কামব্যাক করেছে, তারপরও সে এখনো অনেক ক্ষেত্রে রিলেভেন্ট, তাকে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টাকা হচ্ছে। তো এটাই প্রমাণ করে বাংলাদেশের মানুষের জন্য যদি আপনি একটু করেন, বাংলাদেশের মানুষও আপনার জন্য করবে, আপনাকে মনে রাখবে সবসময়। একটা ফুটবলারের জন্য এটা অনেক বড় একটা পাওয়া, এটা আমার পার্সোনাল বিলিফ। আর আমি মনে করি ফুটবলাররা এই পার্সপেক্টিভ থেকে অনেক বেশি চিন্তা করে।
আরো একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি দেখেন সামিত সোম তো বাংলাদেশি ব্লাড ওর মধ্যে আছে, আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে কি বাংলাদেশি কোনো ব্লাড আছে? ওরা কি বাংলাদেশ বলে যে একটা দেশ আছে এটাই তো জানতো না, কিন্তু ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ তাদেরকে এই পরিমাণ সাপোর্ট করছে, ওরা বাংলাদেশের এই সাপোর্টটাকে রিকগনাইজ করতে বাধ্য হয়েছে। মেসির মতো প্লেয়ার কিন্তু জানে এখন যে একটা দেয়ার ইজ এ কান্ট্রি কল বাংলাদেশ, যারা আমাদেরকে সাপোর্ট করে, যারা আমাদের ফুটবলকে সাপোর্ট করে। এমি মার্টিনেজ বাংলাদেশে এসে ঘুরে গেছে, ক্রেজি সিচুয়েশন ছিল। তো ওগুলো কেন হয়েছে? কারণ বাংলাদেশের ফুটবল ফ্যানদের যে একটা ডিমান্ড আছে, একটা বড় কেউ আসবে যে আমাদের হাল ধরবে, এই গ্যাপটা পূরণ করতে পারে হামজা, এই গ্যাপটা পূরণ করতে পারে সামিত সোম বা অন্যান্য আরো যারা প্লেয়ার আছে। আমার মতে ইটস এ গুড অপরচুনিটি ফর দ্যাম অলসো টু গ্রেপ দিস হিউজ অ্যামাউন্ট অফ ফ্যান অ্যান্ড ফলোয়ার্স অ্যান্ড শাইন ইন দ্য ফুটবল ওয়ার্ল্ড। 3 নাম্বার যে অপরচুনিটি বাংলাদেশ ফুটবলের সামনে আছে সেটা হচ্ছে 36 জন প্লেয়ার নিয়ে যে একটা ট্রায়াল হতে যাচ্ছে, যারা হচ্ছে বিভিন্ন ফরেন ক্লাবে খেলে থাকে। এটা বাংলাদেশ ফুটবলের জন্য একটা গেম চেঞ্জিং হতে পারে, কারণ আমরা দেখছি হামজা আসার কারণে টিম ইমপ্রুভ করছে কিন্তু টিম জিততে পারতেছে না, কারণ ফিনিশার নাই। আর এই যে 36 প্লেয়ার্স আসতেছে, এখানে আমরা জানি অনেকে লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার এবং নাম্বার 9 আছে। তো এদের মধ্যে কেউ যদি ওই কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার আসে, তাকে যদি আমরা টিমে নিতে পারি, একটা নাম্বার 9 বাংলাদেশে ক্রিয়েট করতে 10 বছর সময় লেগে গেছে, কিন্তু তাও একটা প্রপার নাম্বার 9 ক্রিয়েট করতে পারে নাই। আর আপনি একটা ট্রায়ালের মাধ্যমে যদি আপনি নাম্বার 9 খুঁজে বের করতে পারেন, 2টা নাম্বার 9 নিয়ে নেন টিমের মধ্যে, বা একটা লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার যারা গোল ফিনিশ করতে পারবে, হয়তো তারা প্রতিনিয়ত টিমে খেলবে না কিন্তু সাবস্টিটিউট হিসেবে আসবে, এটা কিন্তু বাংলাদেশকে 10 বছরের পথ এগিয়ে নিয়ে যাবে। কারণ আপনি গত 10 বছরে এই প্লেয়ার তৈরি করতে পারেন নাই। বাংলাদেশের এখন রাকিবকে বাদ দিলে ওরকম কেউ প্লেয়ার নাই যে হচ্ছে একদম পার্মানেন্ট টিমের জন্য পারফেক্ট, এরকম কোনো প্লেয়ার নাই। ইভেন রাকিবও পারফেক্ট না, রাকিব গোল স্কোর করতেছে না, সে অনেক পরিশ্রম করে, আই রিকগনাইজ দ্যাট, কিন্তু সে কিন্তু গোল স্কোর করতে পারতেছে না। তেমনি ভাবে হামজার খেলাটাকে আরো বেশি ইমপ্রুভ করতে, হামজাকে আরো বেশি ফ্রিডম দিতে, হামজাকে আরো বেশি ইফেক্টিভলি ইউজ করার জন্য আমাদের আরো কিছু সাপোর্টিং প্লেয়ার দরকার, যারা হয়তো হামজার কোয়ালিটির না হতে পারে কিন্তু বর্তমানে যারা টিমে খেলতেছে তাদের চেয়ে ওয়ে বেটার কোয়ালিটির। আর আমি বিশ্বাস করি এই প্লেয়ার গুলা থেকে যে 36 জন প্লেয়ার আসবে, এখান থেকে বাংলাদেশ টিমে ডিরেক্টলি ন্যাশনাল টিমে খেলার জন্য 5-6টা প্লেয়ার নেওয়াটা খুব বেশি ডিফিকাল্ট হওয়ার কথা না। আর কিছু প্লেয়ার তো পেয়ে যাবে অনূর্ধ্ব 23, 19 এই টাইপের টিমের জন্য। আমার মতে বাংলাদেশ যদি এই জায়গায়, বাফুফে যদি এই জায়গায় কোনো ধরনের কারচুপি না করে, কোনো ধরনের ষড়যন্ত্রের শিকার না হয়, সিন্ডিকেটের শিকার না হয়, আর যদি তারা ঠিকঠাক মতো এটা ইউজ করতে পারে, এই অপরচুনিটি বাংলাদেশ ফুটবলকে 10 বছর এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এখন অনেকে হয়তো বলবেন যে এটা তো বাংলাদেশ ফুটবলকে ধ্বংস করে দিতে পারে, সো এটা নিয়ে কথা বলাটা একটু ইম্পর্টেন্ট। প্রথমত বাংলাদেশ ফুটবল বলতে আমরা কি বুঝি? একটা জিনিস ধ্বংস হবে, ফর এক্সাম্পল আমি ধরুন বললাম যে এই জিনিসটা ধ্বংস হয়ে যাবে, এটা আমার লাইকবেন, এটা ধ্বংস হয়ে যাবে, তো এটার তো একটা অস্তিত্ব দরকার, এই জিনিসটা তো ফাংশনাল হইতে হবে। কিন্তু মনে করেন এটা এখন নষ্ট, এটা এমনি কাজ করে না, তো আমি যদি বলি এটা ধ্বংস হয়ে যাবে, তো এটার কোনো পয়েন্ট আছে? এটা তো অলরেডি নষ্ট, এই জিনিসটা আর কতই বা নষ্ট হতে পারে। তেমনি ভাবে কি বলতে চাচ্ছে হয়তো বুঝতে পারছেন, বাংলাদেশ ফুটবল বলতে যেটা বোঝায় ওটা অ্যাকচুয়ালি কোনো জাতের ফুটবল না, ওটা এক্সিস্টই করে না, এটা জাস্ট কোনো রকম একটা জিনিস চলতেছে। তো ওই যে নষ্ট জিনিসটা আর কতই বা ধ্বংস হইতে পারে? আমার কথা হচ্ছে যে জিনিসটা আপনি বলতেছেন নষ্ট হবে, ওইটা তো আগে থেকেই নষ্ট। চট্টগ্রামের মানুষ কি চট্টগ্রামে কখনো বিপিএল দেখছে? রংপুরের কোনো টিম আছে বাংলাদেশ বিপিএল এর মধ্যে, বা এরকম অন্যান্য যেই ডিভিশন গুলো আছে, বিভাগগুলো আছে, জায়গা, ওখানের কোনো কি টিম আপনি দেখতে পাচ্ছেন না? তো আপনি কিভাবে বলতেছেন যে বাংলাদেশ ফুটবল ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হওয়ার জন্য তো আগে একটা স্ট্রাকচার দরকার, ওই স্ট্রাকচারই তো বাংলাদেশ ফুটবলের নাই। এই ক্ষেত্রে আমি আরো একটা লজিক দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে যেটা আরো কমন সেন্সের কথা, সেটা হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল এই টিমের প্লেয়াররা, কয়টা প্লেয়ার আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলে? কেউ খেলে না। হয়তো ছোটবেলায় খেলতো কিন্তু বর্তমানে কেউ খেলে না। যারা ঘরোয়া লিগে খেলে তারা টিমে জায়গা পায় না, যারা ফরেন বড় বড় লিগ গুলাতে খেলে ওরাই কিন্তু আর্জেন্টিনার টিমের মধ্যে খেলে। তো এটাকে আর্জেন্টিনার ফুটবলকে ধ্বংস করে দিয়েছে? আমাকে বুঝাই বলেন। মোটেও না, কারণ বিশ্বের মধ্যে হাতে গোনা 4-5টা ঘরোয়া লিগ আছে যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। ইংল্যান্ডেরটা নেন, তারপর আপনি স্পেনেরটা, জার্মানিরটা, ফ্রান্সেরটা, ইতালিরটা নেন, তো এর বাইরে যেগুলো আছে ওগুলো কিন্তু স্ট্যান্ডার্ড অত বেশি ভালো না। তো এই ক্ষেত্রে এটাই মেক সেন্স করে যে টিমগুলোতে, অর্থাৎ যে ন্যাশনাল টিমের মধ্যে এই 5টা লিগের প্লেয়ার যত বেশি থাকবে তারা তত বেশি ইমপ্রুভ করবে। এটা হচ্ছে একটা কমন সেন্সের ব্যাপার। এখানে আপনি কোনোভাবে এটা আর্গু করতে পারেন না যে যদি ফরেন প্লেয়ার্সদেরকে আপনি, বা যারা ফরেন ক্লাবে খেলে থাকে ওই প্লেয়ারগুলোকে যদি আপনি ন্যাশনাল টিমে জায়গা দেন, বাংলাদেশের ফুটবল ধ্বংস হয়ে যাবে। কারণ যদি সেটা হইতো তাহলে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততো না, ব্রাজিলকে প্রতি বছর ওয়ার্ল্ড কাপের আগে ফেভারিট হিসেবে ধরা হইতো না। তো ট্রায়ালের ব্যাপারে এটাই সারসংক্ষেপ আমার, যে যদি ট্রায়ালটাকে ইউজ করে কিছু ভালো প্লেয়ার নিয়ে আসা যায় যারা বাংলাদেশ টিমকে সার্ভ করতে পারবে, বাংলাদেশ টিম এর মধ্যেই একটা চান্স পেয়ে যাবে 10 বছর অ্যাডভান্স হয়ে যাওয়ার। ইন্ডিয়া সহ আরো এখানে যত কান্ট্রি আছে আশেপাশে বাংলাদেশের, ওদের তুলনায় অ্যাটলিস্ট 10 বছর এগিয়ে চলে যাবে বাংলাদেশ ফুটবলের কোয়ালিটি। তখন বাংলাদেশের হয়তো র্যাঙ্কিং থাকবে 100 এর আশেপাশে। আচ্ছা, এখন আমরা আসি ফাহমিদুলের ইস্যুতে। ফাহমিদুলকে বলা হচ্ছে সামনে হয়তো একটা গেম আছে অনূর্ধ্ব 23 অথবা অনূর্ধ্ব 21, আই ডোন্ট নো, ভুলে গেছি কোনটা ছিল, সেখানে খেলানো হবে। অর্থাৎ জাতীয় টিমে ডিরেক্টলি খেলানো হচ্ছে না, তাকে হচ্ছে এইগুলা কোন একটা টিমের মধ্যে আগে খেলানো হবে, পারফরমেন্স দেখা হবে, তারপর যদি মনে করে জাতীয় টিমে আনা হবে। ইটস এ ফেয়ার পয়েন্ট। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউসুফ জুলকারনাইনের সাথে যেটা হয়েছে সেটা যদি ফাহমিদুলের সাথে করার চেষ্টা করা হয় তাহলে আমার মনে হয় এইবার কিন্তু বাফুফে সহ সিন্ডিকেট ফেসে যাবে, আর প্লেয়ার যারা এটাতে হেল্প করবে তারাও কিন্তু মোটামুটি ভালোভাবে ফেসে যাবে।
যাবে, কারণ জনগণ এখন আর আগের মতো না। আগে জুলকারনাইনের সাথে যখন করা হয়েছিল তখন জনগণ কিন্তু ম্যাসিভ লেভেলে ফুটবলটাকে ফলো করে নাই, কিন্তু বর্তমানে তারা ফলো করতেছে। যেটার এক্সাম্পল হচ্ছে ফাহমিদুলের ইস্যুতে কিভাবে মানুষ বাফুফের জায়গায় ফাহমিদুলকে সাপোর্ট করা শুরু করছে। এটা থেকে আশা করি সিন্ডিকেট সহ বাফুফে অনেক কিছু শেখার চেষ্টা করবে, কারণ আপনারা যদি ফুটবলটাকে ধ্বংস করার চেষ্টা করেন মানুষ আপনাদেরকে ধ্বংস করে দিবে, অর্থাৎ আপনাদেরকেই ছুড়ে ফেলে দিবে। এটা জনগণের জন্য কোনো বড় ব্যাপার না। দেখেন বাংলাদেশ ক্রিকেটকে একসময় মানুষ যেভাবে ভালোবাসতো এখন তার চেয়ে অনেক খারাপ ভাবে মানুষ ট্রল করে, কারণ একসময় বাংলাদেশ টিমে খেলতো পঞ্চপাণ্ডব, যাদের হিউজ রেসপেক্ট ছিল, আর বর্তমানে যারা শান্ত থেকে শুরু করে যারা খেলতেছে এরা একটা ট্রলের পাত্র হয়ে গেছে। তো এটা থেকে বোঝা উচিত যে যদি আপনারা বেশি নাচানাচি করেন, বেশি নিজেদের পাওয়ার ইউজ করতে চান, আই হোপ যে আপনারা এটা করবেন না। যদি করতে চান তাহলে জনগণের ট্রল ফেস করার জন্য রেডি থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে আপনার না কোনো ইজ্জত থাকবে, না জনগণের কাছে আপনার কোনো ইজ্জত থাকবে, যেটা আপনি ক্রিকেটের থেকে শিক্ষা নেওয়াটা আমি মনে করি অনেক চালাকের কাজ হবে। কারণ আমি যতটুকু জানি যে যারা স্মার্ট পিপল তারা নিজে ভুল করে শিখে না, বরং অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করে। তো আই হোপ ইউ আর স্মার্ট এনাফ টু ডু দ্যাট। আর ফাহমিদুলকে যে আপনি বাংলাদেশ টিমে খেলার যে চান্সটা দিচ্ছেন এটা কোনো ফেভার করতেছেন না, এটা হচ্ছে আপনি অলরেডি একটা ভুল করছেন সেটার প্রায়শ্চিত্ত করতেছেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন আর ট্রাই করবেন ফাহমিদুলের সাথে যাতে ইনজাস্টিস না হয়, তার সাথে যাতে জাস্টিস হয়, সে তার প্রাপ্য যে চান্সটা আছে সেটা পায়। এরপরে সে যদি ফেল করে বাদ দিয়ে দেন, ইটস ওকে, কিন্তু তাকে যদি ফেল করানো হয় এটা যদি জনগণ বুঝতে পারে তাহলে আপনি বুঝে নেন যে এইবার আপনি গেছেন। তো বি কেয়ারফুল, আর সিন্ডিকেটের থেকেও তাকে বাঁচায় রাখার চেষ্টা করেন। আর ফাহমিদুলের সাথে যদি উল্টাপাল্টা কিছু করা হয় তাহলে মনে রাখেন যে আপনি হঠাৎ করে বাফুফেতে যে পরিমাণ হিউজ সাপোর্ট পেয়ে গেছেন এটা হিতে বিপরীত হতে পারে, তখন সাপোর্ট থেকে সেটা বিদ্বেষে পরিণত হতে পারে। আর জেনজি যে জেনারেশনটা আপনাদেরকে সাপোর্ট করতেছে ইটস ভেরি আনপ্রেডিক্টেবল, ওরা হচ্ছে এখন আপনার সাথে আছে, এখন আপনার উপর খেপে যাবে। তো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, আর চিন্তা ভাবনা করে ডিসিশন নিন। শুধুমাত্র সিন্ডিকেটের জন্য পুরা বাফুফে পুরা ফুটবলটাকে রিস্কে ফেলে দিয়েন না। এখন আসি আমাদের সুলিভান ব্রাদার্স যে 4 জন ফুটবলার আছে তাদের ব্যাপারে। তাদের থেকে অবভিয়াসলি কুইন আর কাভান যারা হচ্ছে ট্রিমেন্ডাস প্লেয়ার, যারা হচ্ছে ইউএসএ জার্মানির মতো টিমে খেলার চান্সেস আছে। তো ওই ক্ষেত্রে অবভিয়াসলি তারা সোজা জানিয়ে দিয়েছে যে তাদের একমাত্র ফোকাস হচ্ছে ইউএসএ অথবা জার্মানির টিম। এখন অনেকে আমাদের দেশে না, অনেকে হয়তো বলা যায় আরে ওরা বাংলাদেশে আসতে চায় না, হ্যান তেন। প্রথমত কথা হচ্ছে ওদের যে ফুটবলার হয়ে উঠা তখন কিন্তু বাংলাদেশের বা বাফুফের কোনো ভূমিকা ছিল না, তারা ফুটবলার হয়ে উঠার পরে আমরা যোগাযোগ করতেছি। তো ওই ক্ষেত্রে ওদের যে প্রায়োরিটি সেটাকে আমাদের রেসপেক্ট করতে হবে। এখানে আপনি এটা কোয়েশ্চেন করতে পারবেন না যে ওরা কেন বাংলাদেশের জন্য খেলতেছে না, বরং আপনি এটা বলবেন যদি খেলেন ভালো হয়, এটা আপনি আর্গু করতে পারেন। বাট আপনি এটা বলতে পারবেন না যে ওরা খেলতেছে না দেখে ওরা খারাপ হয়ে গেছে বা ইউএস এর জন্য ফেভার করতেছে। ভাই ওরা এখন যে পর্যায়ে আছে ওই পর্যায়ে যাওয়ার পিছনে ইউএস এর ভূমিকা সবচেয়ে বেশি। তো এটা ওর চয়েস যে ও ইউএসএ কে ফার্স্ট প্রায়োরিটি দিবে। ও যদি দিতে না চায় সেটা ওর ব্যাপার, কিন্তু ও যদি দিতে চায় সেটা ওর ব্যাপার। তো উই হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। এখন আসে অন্য দুই ভাইয়ের ব্যাপারে যারা হচ্ছে তুলনামূলকভাবে বেশি ইন্টারেস্টেড বাংলাদেশে খেলার জন্য, আবার তারা তুলনামূলকভাবে কম ফেমাস অন্য দুই ভাইয়ের তুলনায়। কিন্তু কথা হচ্ছে তাদের বয়স কিন্তু অতটাও হয় নাই যে তাদেরকে ডিরেক্টলি জাতীয় টিমে খেলায় দেওয়া যেতে পারে। তারা অনেকটা অল্প বয়সের। এই ক্ষেত্রে তাদের সাথে যাই করা হোক, অনূর্ধ্ব 23-এ খেলান, 21-এ খেলান, হোয়াট এভার, যেটা করা হয় জাস্টিসের সাথে করা হয়। আপনি যদি ওই জায়গায় কোনো ধরনের তাদের সাথে অন্যায় করেন তাহলে ইটস ডান। আপনি একসাথে একটা প্লেয়ার না 4টা প্লেয়ার হারাবেন। শুধুমাত্র ইউএসএ না, ইউকের ক্ষেত্রেও সেম জিনিসটা হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যে 36 জন প্লেয়ারকে আনবেন বা এই যে সুলিভান ব্রাদার্সকে যদি আপনি চেষ্টা করতেছেন আনার জন্য, এই ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি ভেরি জাস্ট অ্যাবাউট ইট। কোনো ধরনের অন্যায় আচরণ যাতে ওদের সাথে করা না হয়, কারণ ওদের কাছে এই জিনিসটাই প্রায়োরিটি পাবে। ইভেন বাংলাদেশের যে ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার নাই, কোয়ালিটি নাই, এটাও হয়তো তারা ইগনোর করে দিবে যে আচ্ছা একটা ম্যাচ ন্যাশনাল টিমের জন্য খেলতে যাচ্ছি, ইটস ওকে। যেরকম হামজা মেনে নিয়েছে, ঠিক আছে, কারণ আমরা বাংলাদেশে তো হামজাকে হামজার লেভেলের সার্ভিস দিতে পারি নাই, তারপরে সে হাসি মুখে আসছে, খেলছে, আবার গেছে, রাইট। সে এটা নিয়ে কোনো ধরনের কমপ্লেন করে নাই যে বাংলাদেশে এটা সমস্যা ওটা সমস্যা। সে বলেছে যে আমরা ইমপ্রুভ করব। এটা তারা ইগনোর করবে, কিন্তু তাদের সাথে যদি অন্যায় করা হয় সেটা তারা ইগনোর করবে না, তারা সেটা নিয়ে কথা বলবে, আর সেটা বাংলাদেশ ফুটবলের জন্য হিতে বিপরীত হতে পারে। তো এই ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট যখন আপনি এই টাইপের সেন্সিটিভ ইস্যু নিয়ে ডিল করতে যাচ্ছেন। আর সুলিভান ব্রাদার্স এর ক্ষেত্রে তাদের যে ন্যাশনালিটি সেটা তাদের নানির মাধ্যমে আসবে, তো সেজন্য প্রসেসটা একটু ডিলে হইতে পারে, প্রসেসটা একটু ল্যাংদি হইতে পারে বা এরকম কিছু ডিফিকাল্টিস থাকতে পারে। তো ওইটাও আমাদের মাথায় রাখতে হবে যে ইনস্ট্যান্টলি হয়তো আমরা তাদেরকে পাবো না। টু বি অনেস্ট, যদি আমরা এখন ক্লিয়ারলি বলেই ফেলি সেটা হচ্ছে আওয়ামী লীগ না বিএনপি, কেউ হচ্ছে বর্তমানে ওরকম ভাবে ক্ষমতায় অ্যাক্টিভ নাই। সবার কিন্তু এখন একটা পিছুটান আছে, একটু টেনশন কাজ করে সবারই। সেক্ষেত্রে এই সুযোগটা কাজে লাগানো যেতে পারে, যেহেতু এখন অনেকটা নিউট্রাল। তো সিন্ডিকেট যেটাই হোক না কেন একটু কম স্ট্রং হবে, তাদেরও একটা ডর থাকবে মনের ভিতর যে কখন কি হয় না হয়। তো এই সুযোগটা যদি আমরা এই মুহূর্তে কাজে লাগাতে পারি আর তাদেরকে যদি টিমের মধ্যে আমরা এস্টাবলিশ করাইতে পারি, ফিউচারে তারা এস্টাবলিশ থাকবে, তারা কন্টিনিউ করবে, যেরকম জামাল তারেক কাজীরা পরবর্তীতে কন্টিনিউ করেছে। আই হোপ তারা কন্টিনিউ করবে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাদের আলোচনা থেকে আমরা যে জিনিসটা তুলে আনার চেষ্টা করছি সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সামনে যে যে অপরচুনিটি আছে, যে যে প্লেয়ারকে টিমে নেওয়ার সুযোগটা আছে, বিশেষ করে রিয়েলিস্টিক্যালি যে পসিবিলিটি গুলো ক্রিয়েট হয়েছে, এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, এগুলো কিন্তু গত 15 বছর আমরা কখনো দেখি নাই। জিনিসগুলোকে ইগনোর করে দিলে সামনে 10 বছরও আমরা দেখবো না। অর্থাৎ যেসব প্লেয়ার, অর্থাৎ ফর এক্সাম্পল হামজার মতো একজন প্লেয়ার বাংলাদেশের ঘরোয়া লিগ অর্থাৎ বিপিএল থেকে তৈরি করে আনতে অ্যাটলিস্ট আমার মনে হয় 20 বছর কম বলতেছি আমি, কারণ বাংলাদেশের বিপিএল থেকে হামজার মতো একজন প্লেয়ার রেডি হওয়া কোনোভাবে পসিবল না। গত 15 বছরের ডেটা অনুযায়ী আমরা যেটা বুঝতেছি যে আগামী 15 বছরও যদি হামজা চৌধুরী নিজে
স্টেজে না আসতেন তাহলে এটা সম্ভব হতো না। তো সেজন্য বলতেছি, যদি এই মুহূর্তে আপনি সামিত সোম থেকে শুরু করে হয়তো সুলেমান ব্রাদার্স এর মধ্যে একজন বা দুইজন, বা আপনি যদি 36 প্লেয়ার যাদেরকে আপনি আনতেছেন সেখান থেকে যদি 8-10 জনকে যদি অ্যাকচুয়ালি পাইপলাইনে রাখতে পারেন, ভালো ভালো প্লেয়ার্স, তাহলে আশা করি যে বাংলাদেশ ফুটবল এই জায়গায় অর্থাৎ এই বছরের মধ্যেই তারা 10 বছরের পথ পাড়ি দিতে সক্ষম হবে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ইউসুফ জুলকারনাইন, তার সাথে অন্যায় করা হয়েছিল আগে, সে ট্যালেন্টেড প্লেয়ার, তাকে আবার চান্স দেওয়া উচিত, এই ট্রায়ালটাতে তাকেও আনা উচিত, তাকে সামনে যে ম্যাচগুলো হবে খেলার সুযোগ দেওয়া উচিত, ন্যাশনাল টিম থেকে না হোক, তাকে হচ্ছে আন্ডার 23 যেটা আছে ওটাতে সুযোগ দেওয়া হোক, তারপর হচ্ছে যদি সে ভালো করে ন্যাশনাল টিমে ডাকা যেতে পারে। আর যেহেতু ট্যালেন্টেড প্লেয়ার, তার কাছে সব ডকুমেন্টস রেডি আছে, ইগনোর করা উচিত হবে না। নবাবের মতো প্লেয়ার ইগনোর করা উচিত হবে না, কাতারে আছে সে কাতারে খেলুক, ওই ফেসিলিটিস এনজয় করুক। আর যেহেতু এশিয়ান কাপ, আরেকটা পয়েন্ট আমার মাথায় আছে, সেটা হচ্ছে এশিয়ান কাপ যেহেতু সৌদি আরবে হবে, সেক্ষেত্রে কাতার আর সৌদি আরবের সিচুয়েশন কিন্তু খুবই কাছাকাছি। তো এই ক্ষেত্রে আমরা যদি অ্যাকচুয়ালি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারি, নবাব ক্যান বি এ গুড অপশন, কারণ তার ওই ওয়েদারের সাথে অলরেডি অভ্যস্ত, তো সেখানে সে ভালো করার একটা চান্স ক্রিয়েট হবে। তো ওই জিনিসটা যাতে আমরা মাথায় রাখি, যে শুধুমাত্র সে বসুন্ধরায় এসে খেলে গেছে দেখে তাকে হচ্ছে ছোট প্লেয়ার হিসেবে ট্যাগ দিয়ে আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। বাংলাদেশ টিমে খেলার জন্য এসে খেলে গেছিল, কিন্তু আপনারা তাকে যথেষ্ট পরিমাণে অবজ্ঞা করছেন। পরবর্তীতে আমি দেখলাম যে সে ভালো গোল অ্যাসিস্ট গোল করছেও, গোল সংখ্যাও মোটামুটি ভালো ছিল, কিন্তু তাকে কাউন্ট করা হয় নাই। তো আই হোপ যে এই ট্রায়ালে তাকে ডাকার কিছু আছে বলে মনে হয় না, তাকে ন্যাশনাল টিমেই ডাকা যেতে পারে, কারণ তার পারফরমেন্স কিরকম সেটা আমরা সবাই জানি। তো যদি ন্যাশনাল টিমে ডাকার মতো হয়ে থাকে, তাকে যদি ইউজ করা যেতে পারে, যদি সাবস্টিটিউট হিসেবেও যদি ইউজ করা যেতে পারে, ডাকা উচিত। এমন না যে সে এসে খেলে গেছিল বাদ দিয়ে দাও, ওরকম করা উচিত হবে না, টু বি অনেস্ট। আর যদি মনে হয় যে না, তার চেয়ে ভালো রিপ্লেসমেন্ট আমাদের আছে, তাহলে সেটা ভিন্ন আলোচনা। তো এখন প্রশ্ন দাঁড়ায় একটাই, যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা কি তাদের ভিশনারি চিন্তা ভাবনা থেকে এই জিনিসটাকে সেভাবে অ্যাকসেপ্ট করবে, এই সুযোগটাকে কি সেভাবে কাজে লাগাবে, নাকি সিন্ডিকেটের ফাঁদে পড়ে তারা খুব বেশি ইউটিলাইজ করবে না? তো এটা হচ্ছে সময় আমাদেরকে বলে দিবে, বাট আশা করতে দোষ নাই, আর এটা স্বীকার করতে দোষ নাই যে বাংলাদেশের সামনে ইটস এ গ্রেট অপরচুনিটি টু শিফট ফোকাস ফ্রম ক্রিকেট টু ফুটবল। অনেকে মাইন্ড করবেন, আই নো, কারণ আপনারা ক্রিকেটকে অনেক ভালোবাসেন, বাট ঈদের আগ থেকে অর্থাৎ আপনার হামজা আসার ওই সময়টা থেকে এখন পর্যন্ত ফুটবল ডমিনেট করতেছে। ইভেন যারা ক্রিকেট নিয়ে নিউজ করে তাদেরকেও আমি দেখতেছি ফুটবল নিয়ে কথা বলতে। এটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে ফুটবল কিন্তু এখনো এই সময়টাতে ভালো ডমিনেট করতেছে, বিকজ অফ ক্রিকেটে বাংলাদেশের যে পারফরমেন্স খুবই বাজে হইতেছে। তো যার কারণে ফুটবলের একটা ভালোই সুযোগ আছে। ক্রিকেটকে ওভারটেক তো একদিনে করা যাবে না, কারণ ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো বাংলাদেশে। চট্টগ্রামে বিপিএল হয়, সিলেটে বিপিএল হয়, খুলনায় স্টেডিয়াম আছে, ঢাকাতে তো সবসময় ম্যাচ হয় ইন্টারন্যাশনাল লেভেলের সবগুলা। একদিনে ক্রিকেটকে অতিক্রম করা সম্ভব না, কিন্তু একটা বড় ধরনের জাম্প ফুটবল দিতে পারে চাইলে। আশা করি তারা এই সুযোগটা কাজে লাগাবে, ওয়াইজ ডিসিশন নিবে। হোপ ফর দ্য বেস্ট। সবাইকে ঈদ মোবারক।